আমরা ছিলাম সরাসরি রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায় বাংলার আবার আরেকটি বিক্ষোভের খবর আজকে আসছে, যেখানে প্রাথমিকের নিয়োগের দাবি 50,000 পদে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিকাশ ভবন অভিযান। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রাথমিকের নিয়োগের দাবি এমন দিনে তারা দেখাচ্ছেন বিক্ষোভ, যেদিন কিন্তু চাকরি হারালেন প্রায় 26,000 এসএসসি মামলায়, আর সেই দিনেই বিক্ষোভ প্রাথমিক নিয়োগের দাবিতে। দেখুন প্রাথমিকের নিয়োগের দাবিতে বিক্ষোভ, বিকাশ ভবনের সামনে বিক্ষোভ। টেট উত্তীর্ণদের 50,000 পদ রয়েছে, সেই 50,000 পদের নিয়োগের দাবি তাদের, যেখানে টেট উত্তীর্ণদের এই মুহূর্তে বিক্ষোভ চলছে বিকাশ ভবনের সামনে। চাকরি চাই তাদের একটাই দাবি। এরকমই আন্দোলনে ধ্বনিত হয়েছিল গোটা বাংলার আকাশ যখন এসএসসির চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছিলেন। আর আজকে যেখানে সুপ্রিম কোর্টের রায়ে সেই সমস্ত চাকরি যারা ছিল, যাদের চাকরি, তারা চাকরি হারালেন প্রায় 26,000 চাকরিজীবী। সেই দিনেই চাকরির দাবি উঠেছে আবার বাংলায়, যেখানে প্রাথমিক নিয়োগের দাবি 50,000 পদে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণরা বিকাশ ভবন অভিযান করছে। না, সেই বিকাশ ভবন অভিযানে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা। আজকের সব থেকে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা, যেখানে সুপ্রিম কোর্টের রায় এসএসসি মামলায় 25,752 জনের চাকরি গেল, এবং যাদের চাকরি গেল তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তারা কি করবেন কিছুই জানেন না। আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের সামিল হতে হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় সামিল হওয়া সম্ভব নয়, স্পষ্টতই জানাচ্ছেন তারা। অন্যদিকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যে হারে দুর্নীতি হয়েছে সেই হারে দুর্নীতির ক্ষেত্রে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি, বাস্তবসম্মত নয়, এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। এই রায়ের পর আইনজীবী মহলে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। কলকাতা হাইকোর্টের রায়টাই অনেকাংশে বহাল রয়েছে। প্যানেল বাতিলের যে নির্দেশ, সেই প্যানেল বাতিল, কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট হবে 3 মাসের মধ্যে। ফলে সেখানে পার্টিসিপেট করবেন এসএসসি বোর্ড এবং সরকার। প্রত্যেকে 3 জনে 3 রকম তথ্য দিয়েছে। একজন দিয়েছে 5,485, একজন দিয়েছে 5,189, একজন দিয়েছে 4,327। 20,000 চাকরি যে বাতিল হলো, তার দায়টা কি একেবারে রাজ্য সরকারের, এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই ঘুষ দিয়ে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের। এই যে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই জেলে আছেন, তারা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আজকে এই অবস্থা। পরীক্ষা দিতে হবে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা। যাদের বয়স চলে গেছে, কারণ অনেকের তো বয়স, আমি যা শুনলাম তাতে খণ্ডন করবেন কিছুটা বয়স, সেটাই আমাদের ইয়ে ছিল যে বয়স খণ্ডন করতে হবে, বয়স খণ্ডন করবেন। বয়স খণ্ডন করে তারা নিশ্চিতভাবেই পার্টিসিপেট করবেন। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে চাকরি হারাদের দিকে। তারা কি করবেন তারা নিজেরা জানেন না। বলছেন বাড়ি গিয়ে কি করব, কিভাবে মুখ দেখাবো বাড়িতে, কিভাবে বাড়ির যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কিভাবে খাবার জোটাবো, জানি না কিছুই। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধিরা। পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে, অনুপম রয়েছেন পিঙ্কির কাছে। পিঙ্কি, এখন সামনে কি দেখছেন চাকরি হারারা, কি ভাবছেন তারা, কি করবেন আগামীতে? দেখো মীনাক্ষী, তুমি যখন আমাকে প্রশ্নটা করছো যে তারা কি ভাবছেন, আমি পাশ থেকে শুনতে পাচ্ছি একজন বলছেন যে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে এবার চাষবাস করতে হবে, চাষবাস করে খেতে হবে। অন্তত এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। একদিকে বিকাশ ভবনে যখন চাকরি প্রার্থীরা কার্যত সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন চাকরির জন্য, অন্যদিকে শিক্ষকরা আজকে চাকরি হারিয়েছেন। দাদা, আপনার সঙ্গে কথা বলতে বলতে শুনছিলাম। হ্যাঁ, কথাটা হচ্ছে কি, আমি চাষি বাড়ি ছিলাম, আমার বাড়ি মেদিনীপুরে। বাবা আমাকে ছোট বয়স থেকে জমির খেতে নিয়ে যেতেন, ধান রোয়ার কাজে নিয়ে যেতেন, বিভিন্ন চাষের জমিতে নিয়ে যেতেন। কিন্তু তখন থেকে ভাবতাম যে কোনোদিন, যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম, তখন থেকে ভাবতাম যে পড়াশোনা করে আমি চাকরি করব, হয়তো চাষের কাজ করবো না। আমি খারাপ বলছি না, কিন্তু খুবই পরিশ্রমের কাজ। হয়তো সেটা যেহেতু বুদ্ধিটা ছিল, পড়াশোনার ভালো ছিলাম, স্যাররা সহযোগিতা করতো স্কুলে। দরিদ্র ছিলাম কিন্তু পড়াশোনা ভালো করতাম বলে স্যারদের সহযোগিতায় পড়াশোনাটা করে ফিজিক্সে এমএসসি করে আমি তারপরে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি।
আমার মতো এই গল্পটা আমার একার নয়, আমাদের হাজার হাজার শিক্ষকের গল্প, যারা দরিদ্র বাড়ি থেকে পরিশ্রম করে মেধার জোরে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য, এবং সেই সরকারি চাকরির মধ্যে শিক্ষকতা করবে বলে আশা করে। অন্য অনেকে আছে যারা বিভিন্ন সরকারি চাকরি বা অন্যান্য ভালো প্রাইভেট জব ছেড়ে এসছে, বেশি বেতনের চাকরি ছেড়ে এসছে শুধু শিক্ষক হবে বলে। আজকে তাদেরকে অসৎ প্রমাণ করে দিলেন এই রাজ্য সরকার, তাদেরকে অসৎ প্রমাণ করে দিলেন, ন্যায় করতে পারলেন না এই বিচার ব্যবস্থা। আপনি বলতে পারলেন না এই 19,000 কোনো দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও কেন তাদের চাকরিটা কেড়ে নিলেন। আপনি বলতে পারতেন আমি আরেকটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি, তারা তদন্ত করে দেখবে যে বিষয়টা আরও কিছু দুর্নীতি আছে কিনা, সেটা করলেন না। আপনি বললেন আপনি যাদের নাম সিবিআই পেয়েছে, যাদের নাম বাগ্যবটি পেয়েছে, তাদেরকে 12% ইন্টারেস্ট সহ সুদ ফেরত দিতে বললেন, যেটা কলকাতা হাইকোর্টেও সেই রায় এসেছিল, সেটাকে মান্যতা দিলেন। ঠিক আছে, আমাদের কেন, আমাদের চাকরিটা কেড়ে নিলেন কেন? আমরা এই বয়সে 38, 40, 45 বিভিন্ন অনেকে চাকরি ছেড়ে এসেছিল, অন্যান্য চাকরি, কোথায় যাবে তারা? তাদের ছেলে মেয়ের দায়িত্ব কে নেবে? তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? এই যে আমি যোগ্য অযোগ্যদের থেকে নিজেকে যোগ্য এইটা আর বলে বেড়াতে পারবো না, এই দায়টা কে নেবে? আমি তো কোনোদিন চুরি করিনি, আমি তো কোনোদিন নকল করে পরীক্ষায় পাস করিনি, আমি তো বরাবর ভালো নিজের পরিশ্রম। দুর্নীতি করলো, যারা এই সিলেকশন প্রসেসের মধ্যে ফ্রড করলো, যাদের পকেটে আসলে টাকাটা গেল, একদম, এবং যারা দুর্নীতি করেছে, যাদের লোভের জন্য আজকে এই পরিণতি, যারা এসএসসি নামক চাকরি বিক্রির দোকানটা খুলেছিলেন, সেই রাজ্য সরকারকে দায় নিতে হবে। আজকে চারিদিকে চুরি চুরি চুরি, সব জায়গায় চুরি। আমাদের জীবনে, আমাদের ক্যারিয়ার, আমাদের জীবনটাও চুরি করে নিলেন। আমরা কি জবাব দেবো নিজেদের ছেলে মেয়েদেরকে? এদের ভরণ পোষণের দায়িত্ব তো আমাদের উপরে ছিল, কি করে সেই দায়িত্ব আমরা পালন করব? বড় একটা প্রশ্ন যখন তুলছেন, আমার পাশে আরো একজন রয়েছেন যিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, মুর্শিদাবাদের স্কুলে পড়ান এবং আজকের সকালবেলা বাস ধরে এসেছেন, তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায়দানের দিকে যে আজকের ঠিক কি হতে পারে, আজকে হয়তো তাদের চাকরিটা বহাল থাকবে। কিন্তু দাদা, যে রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের লিস্টেই দিল না, যাদের এসএসসির যারা এই সিলেকশন প্রসেসে ছিলেন, যারা টাকাটা আসলে পকেটে ঢোকালেন, তাদের নামটাও সামনে আসলো না। সে তো এটা তো হওয়া উচিত ছিল, যারা অযোগ্য বা যারা টাকা নিয়ে চাকরি দেয় তাদের শাস্তি দেওয়া উচিত ছিল। এমনকি সিজিআই সেটা মেনে নিয়েছেন যে যারা অযোগ্য তারা 12% সুদের হারে টাকা ফেরত দেবেন, কিন্তু যারা যোগ্য তাদের তো কোনো দোষ ছিল না, তাদেরকে তো ইচ্ছা করলে বাঁচানো যেত। এটা টোটালি একটা রাজনীতি ইনফ্লুয়েন্স হলো, রাজনীতি ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের রাজনীতিতে আপনারা বিপাকে পড়লেন। অবশ্যই রাজনীতি আছে, এটা তো পরিষ্কার যে রাজনীতি আছে, রাজনীতির প্রভাবের কারণে আমরা বলে হলাম। কি বলবেন, মানে অন্তত যারা এই দুর্নীতি করলো, যারা টাকা নিল, যারা ঘুষ খেলো, যারা আজকে সাদা ঝকঝকে প্রাসাদের মধ্যে থাকছেন এবং আজকের আপনারা ট্রেনে বাসে বাড়ি ফিরে হয়তো বাড়ির পরিবারের সামনে মুখটাও দেখাতে পারবেন। তাই তো আমি তো নিজে ভাবছি আমার বউ ছেলের কাছে গিয়ে আমি কীভাবে মুখ দেখাবো, আমি তো বুঝতে পারছি না। আমাদের যদিও কর্মসূচি আগামীকাল বা তার পরের দিন থেকে শুরু হবে, কিন্তু আজকে বাড়ি ফিরে যাওয়া উচিত, কিন্তু কিভাবে যাবো আমি নিজেই স্থির করতে পারছি না। ছেলে কখনো বলেছে যে বাবা আমি শিক্ষক হতে চাই, আমি তোমার মতো টিচার হতে চাই? হ্যাঁ, ছেলে তো স্বপ্ন দেখে, কিন্তু ছেলেকে আমি কিভাবে কি করবো? ছেলেকে যখন বলে যে আমি তোমার মতো একজন শিক্ষক হবো, কিন্তু আমি এখন তার কি বোঝাবো, কোনো ভাষা নেই। একদম দেখো, এটাই হয়তো মীনাক্ষী, এইটাই সেই ছবি যেখানে ওনারা চাকরিহারারা। পিঙ্কি, সঙ্গে থাকো। একদমই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।